আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের সংসদ সদস্য, দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে, যার ডাকনাম আনার, ওরফে আনার, তার হত্যাকাণ্ড নিয়ে যা কিছু ঘটছে তাতে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই হত্যাকাণ্ডটি ঘটেছে কলকাতাতে। তো পুলিশের যে চরিত্র বা পুলিশের যে কর্মকাণ্ড, এটি বাংলাদেশ এবং কলকাতার যে পুলিশ, সেই তুলনামূলকভাবে বাংলাদেশ পুলিশ এখনো ভালো অবস্থানে আছে। কলকাতা পুলিশ আরও দুষ্ট এবং সেখানে বিশৃঙ্খলা আরও বেশি। কেন্দ্রীয় সরকারের কিছু আইপিএস কর্মকর্তা আছেন, তারা আছেন, তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ, এর মধ্যে আবার এফবিআই নাই, যেটা ভারতের, যেটা কি এফবিআই এর আদলে ভারতের একটা কেন্দ্রীয় সিবিআই, যেটিকে বলা হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই। তো এরকম সিবিআই আছে। সিবিআই এর সাথে সাথে আবার কতগুলো স্পেশাল ফোর্স আছে। আমাদের দেশে যেমন র্যাব আছে, তো আমাদের দেশে যেমন সিআইডি আছে, এসবি আছে। তো এরকম পুলিশের অনেকগুলো সংগঠন আছে, কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের। তো তাদের মধ্যে প্রায়ই অনেক বিষয় গণ্ডগোল হয়, যেটা আমাদের বাংলাদেশের পুলিশের ক্ষেত্রে হয় না। এখন আনারের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটি হয়েছে কলকাতাতে। এবং আমরা যা কিছু জেনেছি বা যা কিছু বলছি, এর প্রাথমিক সূত্র হলো মূলত কলকাতার পুলিশ এবং সিআইডি, কলকাতার সিআইডি। এবং তাদের কথা মতো আমাদের বাংলাদেশের যে ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ, তারা তথ্য বিনিময় করছে। এবং গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগরীর যে এখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মিস্টার হারুন, তিনি এখন ভ্রমণ করছেন কলকাতাতে। এবং কলকাতা পুলিশের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বাংলাদেশে আমরা অনেকেই ভিডিও করছি, অনেকে খবর ছাপাচ্ছি, এবং কলকাতার পত্রপত্রিকাতেও কিন্তু অনেকগুলো লেখা ছাপা হচ্ছে। কিন্তু বাস্তবতা কি? এবং এখানে নানা রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে। কলকাতার পত্রপত্রিকায় যেটি বলার চেষ্টা করা হচ্ছে সেটি হলো খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ এবং কুষ্টিয়া, এই যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, এই সীমান্ত এলাকাতে দীর্ঘদিন ধরে সর্বহারা পার্টির নামে যে আন্ডারওয়ার্ল্ডের রাজনীতিটা চলতো, আনার সেই রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর সে আওয়ামী লীগে যোগদান করেছে, তার সঙ্গে সঙ্গে চোরাচালানি, এবং এখন যেগুলো শোনা যাচ্ছে যেন তেন চোরাচালানি নয়, হাজার কোটি টাকার চোরাচালান, সেটা হীরার চোরাচালান এবং স্বর্ণের চোরাচালান। এবং আপনারা জানেন যে আমাদের শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, এটিকে সোনা চোরাচালানির একটি যাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল, ত্রিকোণ বিশিষ্ট ভূমি, যেটিকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল, এটিকে বিবেচনা করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। এখান দিয়ে ভারতের অনেক চোরাচালানির যে পণ্য আসে এবং এগুলো সীমান্তে চলে যায়। এর যে ব্যবসায়িক ভলিউম, এটি আমাদের যে হোয়াইট বিজনেস রয়েছে, সাদা বিজনেস রয়েছে, এর চেয়ে অনেক অনেক বেশি। ভারতের স্বর্ণ এবং ভারতের যে ডলার পাচার, এটার একটা বিরাট অংশ এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে চোরাকারবারীরা বা স্মাগলারের যারা গ্যাং লিডার রয়েছে তারা, বা মাফিয়া ডন যারা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো করছে। এবং এই ডনদের একটা বিরাট নেটওয়ার্ক রয়েছে। আপনারা জানেন যে ভারতের ডনদের যে হেডকোয়ার্টার, এটি মুম্বাইতে, বলিউডে। আপনারা সেই 50-এর দশকের হাজি মাস্তান, তারপর দাউদ ইব্রাহিম পরবর্তীকালে, এরপরে ছোট রাজন, ছোট শাকিল, বড় শাকিল,
মানে পিলিয়ে চমকানো আন্ডারওয়ার্ল্ডের যত ডন তারা এই মুম্বাই শহরে থেকে যে বাণিজ্য করত, আন্ডারওয়ার্ল্ডের যে বাণিজ্য করত, তারই একটা অংশ ঘুরে ফিরে এখন এই আমাদের বাংলাদেশের ভূমিতে যে পরিচালিত হচ্ছে, এটার মূল সুইচ এখন কিন্তু মুম্বাইতে। আবার মুম্বাইয়ের যারা বড় বড় ডন এবং ওই বড় বড় ডনের যে সকল সন্ত্রাসী বাহিনীর বাংলাদেশি ডন রয়েছে, তারাও কিন্তু ভারতীয় পাসপোর্ট নিয়ে এই বাংলাদেশে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ইন্টারপোলের যাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে, এরকম অন্ততপক্ষে 1 ডজন শীর্ষ সন্ত্রাসী এখন দুবাইতে রয়েছে এবং তারা কিন্তু সব কাজগুলো কিন্তু করে যাচ্ছে, দ্বিধা আসছে তারা কিন্তু করে যাচ্ছে। আমরা অনেকে হয়তো মৃত হিসেবে জেনেছি, অনেকে হয়তো জেলখানায় রয়েছে এরকম জেনেছি, কিন্তু আলটিমেটলি তারা দুবাইতে গিয়ে বিরাট সেই অপরাধের সাম্রাজ্য এখন ওখানে বসে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এগুলো চালিয়ে যাচ্ছে। তো যারা এই ধরনের কুকর্ম করেন, সেই কুকর্ম করার জন্য তাদের একটা ব্যাংকিং চ্যানেল দরকার। এই জন্য ব্যাংকিং সেক্টরে এদের এজেন্ট আছে, যারা সমাজে সাদা পোশাক পরে ঘুরে বেড়ায়, বড় বড় কথা বলে এবং আমরা তাদেরকে ভদ্রলোক হিসেবে জানি। এরকম লোক ব্যাংকিং সেক্টরে আছে। এদের টাকা পয়সা লেনদেনের জন্য অনেক সময় বড় বড় ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হয়। তো কাজেই এই সমাজে আমরা যাদেরকে অনেক বড় বড় ব্যবসায়ী, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হিসেবে জানি, তারা মূলত এরকম আন্ডারওয়ার্ল্ডের ডনদের সাথে যুক্ত আছে। তাহলে কি হলো, ডন সরাসরি খারাপ কাজ করছে, তার সঙ্গে সঙ্গে সেই কাজগুলো সামাল দেওয়ার জন্য তাদের একটা ক্যাডার বাহিনী থাকে দেশে এবং দেশের বাইরে, যারা সরাসরি মাঠে মন্দ মানুষ হিসেবে জড়িত। যেমন ধরেন ডাকাত শহীদ কিংবা জিশান, সন্ত্রাসী জিশান, এরকম অনেক লোক আছেন, সুইডেন আসলাম, যারা এই কাজগুলো করেন। এখন তারা কেউ পলাতক, কেউ দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে। তৃতীয় যে সেক্টর, সেটা হলো ব্যাংকের সাথে জড়িত এবং ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত। ক্ষেত্র বিশেষে তাদের অ্যাকাউন্ট, তাদের ব্যবসার যে সুনাম সুখ্যাতি এবং তাদের ব্যাংকিং চ্যানেলটা ব্যবহার করা হয় এই লেনদেনগুলো অনেক সময় ক্যাশের পরিবর্তে যখন ব্যাংকিংয়ের মাধ্যমে হয়, তাহলে এর সাথে একটা গ্রুপ আছে। আর পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা বিশাল রাজনৈতিক নেতৃত্ব থাকে সব দলের মধ্যেই, বিশেষ করে যারা ক্ষমতায় থাকে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদেরও ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে তাদেরও আছে। এখন যখন এরকম একটা কাজ হয়, ধরুন একটা স্বর্ণ চোরাচালান হবে, সেখানে 100 কোটি টাকা লাভ হবে, ডন 50 কোটি টাকা নিয়ে গেল, 10 কোটি টাকা দেওয়া হলো ব্যবসায়ীদেরকে, 10 কোটি টাকা দেওয়া হলো যারা মাঠে এই চোরাচালানের সাথে জড়িত তারা, আবার 10 কোটি টাকা দেওয়া হলো ব্যবসায়ীদের যে রাজনীতির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা। আবার রাজনীতিবিদদের মধ্যে 2-3টো গ্রুপ থাকে, ছোট ভাই বড় ভাই। তো ছোট ভাই যারা হয় তারা এরকম আনারের মতো হয়, আনারের মতো হয়। তা আনার হয়তো 2 কোটি টাকা রাখে, আবার 8 কোটি টাকা গিয়ে সে কি করলো, তার বড় ভাই, রাজনীতিতে তার যে বড় ভাই, তাকে দেয়। তো এখানে লেনদেনটা হতে হয় খুবই স্বচ্ছ। এখন দেখা গেল যে আনার পেয়েছে 10 কোটি টাকা, সে তার বড় ভাইকে দেয়নি। বড় ভাই মাইন্ড করে সে দেখা গেল পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একটা চালান ঠেকিয়ে দিল। মুহূর্তের মধ্যে হই হুল্লোড় পড়ে গেল, কে 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 এই কাজ করেছে, দেখা গেল আনার করেছে, ধরো আনারকে। আবার দেখা গেল যে ব্যবসায়ীকে দেওয়া হয়নি, সে এরকম ধরিয়ে দিল একটা ঘটনা। তো যার জন্য এখানে লেনদেনগুলো খুব স্পষ্টভাবে করতে হয়। তো এই লাইনে আনার এই এখন যেটা জানতে পারছি, দীর্ঘদিন যাবৎ তিনি কাজ করে যাচ্ছেন, একেবারে যাকে বলা হয় রাস্তার টোকাই, মানে টোকাই থেকে শুরু করে আজকের এই পর্যায়ে তিনি এসেছেন, সংসদ সদস্য হয়েছেন। মূলত এই তার যে আন্ডারওয়ার্ল্ডের যে কানেক্টিভিটি, এটাকে ব্যবহার করে। অর্থাৎ তিনি যখন শুরু করেছিলেন তখন দেখা গেল ছোটোখাটো চোরাচালান নিজে করতেন, তারপরে চোরাচালানদের লর্ড হওয়ার চেষ্টা করেছেন, তারপরে সন্ত্রাসীদের লর্ড হওয়ার চেষ্টা করেছেন, সেই সর্বহারা পার্টি লর্ড হওয়ার চেষ্টা করেছেন, খুন খারাপি করেছেন। এরপরে সেই খুন খারাপি থেকে ধীরে ধীরে তিনি রাজনৈতিক ছোট ভাই হওয়ার চেষ্টা করেছেন
এরপরে বড় ভাইদের সাথে যোগাযোগ করে তিনি তার কর্মকাণ্ড করতে গিয়ে হয়তো কোথাও কোনো ঝামেলা তিনি পাকিয়ে ফেলেছেন। তারই প্রেক্ষিতে এই যে ঘটনা, এই ঘটনাটি ঘটেছে, এটা হলো বাস্তবতা। এখন যেভাবে বলা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে কিনা, তো আমার কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে যিনি প্রায় 40-45 বছর যাবত এই কুকর্ম করেছেন, ফলে তাকে ধরে নিয়ে একটা মেয়েকে দিয়ে হানি ট্র্যাপ করে তারপরে বোম্বাই থেকে একটা কষাই এনে তাকে 60 টুকরা টুকরা করে কেটে একবারে প্যাকেট ভর্তি করে প্রত্যেকটা খাল বিলে ছড়িয়ে দিয়ে মাছের খাদ্য বানিয়ে ফেলো তার হাড্ডি এবং তার মাংসকে, এবং এক টুকরা রক্ত পাওয়া গেল না, এটি আমার কাছে মিলে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঘটনার পিছনে আরও ঘটনা আছে, এবং এখানে আনারের যারা বড় ভাই আছে, রাজনৈতিক অঙ্গনে বড় ভাই আছে, হু ওয়াজ দেয়ার গ্যাং লিডার, তাদেরকে একটু টাইট দিলেই কিন্তু বোঝা যাবে। এবং সেই তাদেরকে বাঁচানোর জন্য, অর্থাৎ আনারের যারা বড় ভাই, তাদেরকে বাঁচানোর জন্য এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে, বা এই ধরনের ঘটনা যদি না ঘটে থাকে এই ধরনের কাহিনী ঘটতে পারে। এখন এই আনারের যারা বড় ভাই, সেই বড় ভাই কারা? বাংলাদেশে বড় ভাই কারা? পশ্চিমবঙ্গে বড় ভাই কারা? এটা সিন্ডিকেট নিয়ে তারা এই কাজগুলো করছে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলটিমেটলি কেবলমাত্র সামাজিক মাধ্যম এবং সাংবাদিকেরা কাজ করতে পারে, এই প্রশাসন, পুলিশ এই জিনিসগুলো করতে পারবে না। দ্বিতীয়ত, যে আনার যদি এই অপকর্ম করে থাকে এবং সে যদি বুঝে থাকে যে হি ইজ আন্ডার টার্গেট, তার নিজের ভুলের কারণে হতে পারে, অথবা সে নিজে কোনো পক্ষকে মেরে বিশাল অঙ্কের টাকা, যেটা আসছে যে প্রায় 1000 কোটি টাকার হীরা, এটা নিয়ে বিরোধ তৈরি হয়েছিল কয়েক বছর আগে, এবং এটা নিয়ে মূলত এই পরিণতিটা ঘটেছে। তো তাই যদি হয়, আনার জানতেন, এবং আনারের ছবি দেখেন, পোশাক আশাক দেখেন, চালচলন দেখেন, পারিবারিক জীবনযাপন দেখেন, একেবারে আমাদেরকে বেকুব বানানোর, যাকে বলা হয় সদু বা কদু, এই বানানোর জন্য ওনার সেই মুখভঙ্গি এরকম ছিল। তাকে দেখে বোঝার উপায় নেই যে তার কোনো টাকা পয়সা আছে, মুখে একটা দারিদ্রতার ছাপ, কথাবার্তা সীমিত। এবং সংসদে তার পাশে যে লোকটা বসতেন, তিনি আমাকে বললেন যে এই লোক যে এরকম, বা এর দ্বারা যেটা সম্ভব এটা তো আমরা ভাবতেই পারিনি। এরকম একটা তার অবস্থা ছিল। তো কাজেই তিনি কেবলমাত্র ভিজা বিলাই নন, বা শিয়াল পণ্ডিত নন, আরও বড় কিছু। তো কাজেই তাকে নিয়ে এরকম একটা কিছু হবে, তিনি সেই কলকাতাতে ওইভাবে গিয়ে একেবারে কপ করে ধরা পড়বেন, আই ডু নট থিঙ্ক সো। ফলে তিনি স্বেচ্ছায় গুম হয়ে যেতে পারেন, তাকে কেউ গুম করতে পারে, অথবা এই ঘটনা যেভাবে হোক না কেন ঘটতে পারে। কিন্তু যে ওয়েতে প্রচার করা হচ্ছে এবং যে ওয়েতে তদন্ত করা হচ্ছে, তাতে কিয়ামত পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। এটা সাগররণী কেসের মতোই একটু অমীমাংসিত বিষয় হয়ে থাকবে বলে আমি মনে করছি। কিন্তু যদি আমাদের দেশে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র থাকতো, এমনকি ভারতের মতো গণতন্ত্র থাকতো, তাহলে কিন্তু এই আনারের যারা বড় ভাই, রাজনৈতিক বড় ভাই, আনার যাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে এই দেশের মাটিতে, যাদের সঙ্গে তার উঠা বসা ছিল, এবং সবাইকে আইনের অধীনে নেওয়া হলেই দেখা যেত যে সত্যিকার যে দুর্ঘটনার কারণ এবং কার্যকারণ এটি বের হয়ে আসতো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।